সাবিত্রী, সাবিত্রী, কতদিন হয়ে গেল আমরা তোমার বাবার বাড়িতে বেড়াতে যাই না। এই কড়া বর্ষার দিনে গেলে কেমন হয় বলো তো? তুমি ভালো কথাই বলেছো গো। অনেক দিন হলো বাবা আর গ্রামের মানুষের মুখ দেখি না। আমার নিজেরও খুব যেতে ইচ্ছে করছে। তাহলে বৃষ্টিটা একটু কমলেই আমরা দুজনে বেরিয়ে পড়ি, কি বলো? তুমি ঘরের দরকারি জিনিসপত্রগুলো তাহলে গুছগাছ করে রাখো। হ্যাঁ গো, এই দুর্যোগের রাস্তার যে কেমন অবস্থা তা ভেবেই চিন্তায় পড়েছি। তবুও বাবার ওখানে অনেক দিন পর যাবো ভেবে খুব আনন্দ হচ্ছে। রাস্তায় কাদা জল পার হতে একটু কষ্ট হবে ঠিকই, তবে আমরা সাবধানে পা ফেলে সঠিক সময়ে ঠিকই বাড়ি পৌঁছে যাব। তুমি জলদি নিজের সব মুড়ি খেয়ে নাও তো। আমি ঘরের জানালার কপাটগুলো বন্ধ করে দিয়ে দরকারি কাগজপত্রগুলো সব জটপট গুছিয়ে ফেলি। আরে আরে, আস্তে আস্তে, তুমি কোনো তাড়াহুড়া করো না। বৃষ্টির তো একটু কমতে দাও, তারপর না হয় আমরা দুজন একসাথে পথ ধরে আনন্দের সাথে রওনা দেব, ঠিক আছে? হ্যাঁ গো, বাবা আমাদের দেখলে যে কত খুশি হবেন তা ভেবেই আমার মনটা উথাল পাথাল করছে। দিদি, দিদি, এই দেখ না, বন্যার করা জল একেবারে পুরোপুরি উপচে পড়েছে গায়ে। তোমার বাবারও এত বড় বেগুন ক্ষেতটা একেবারে জলে তলিয়ে গেছে। এ কি বলছিস রে ভাই নবীন? বেগুন ক্ষেত পরিচর্যা করার জন্য তো তোর বাবাই রয়েছে। কি হলো আবার কাকার? আরে, বাবার তো এই দুর্যোগে খেতেই থাকার কথা, কিন্তু কি আর করা যায় বলো। বাবা জ্বরে একেবারে বিছানায় পড়ে ছটফট করছে যে। তোমার বাবা এই বন্যায় একা আর কত কিছু সামলাবে বলো। কাকা তো একেবারে দিশেহারা হয়ে পড়ছে। বাবা তো একা মানুষ, উনি ক্ষেত সামলাবেন নাকি রতন কাকার সেবা করবেন? উনি তো দেখছি খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন গো। হ্যাঁ জামাইবাবু, আপনি ঠিকই বলেছেন। রমেশ কাকা খুব বিপদেই পড়েছে। আপনাদের দুজনকে খবর দিতে বলল, জলদি বাড়িতে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো জলদি রওনা দেই। নবীন ভাই, তুই কাঠের বেঞ্চে একটুখানি জিরিয়ে নে। আমরা এক্ষুনি সব কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে পড়ছি। নবীন, তুমি তো আর একটুও সময় নষ্ট করো না ভাই, আমরা প্রস্তুত হয়ে গেছি। চলো আমরা কাদা জল ভেঙেই বাবার বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জামাইবাবু, চলুন চলুন জলদি পথ ধরি, তা না হলে আবার সন্ধ্যের আধার নেমে আসবে। বানের এই জলে পথ চিনা কঠিন হয়ে যাবে তখন। এহে নবীন, সামনের এই বড় সাগরটা তো বানের জলে ভেসে গেছে একেবারে। এখন আমরা তাহলে কোন পথ ধরে ওপারে যাব বলতো? জামাইবাবু, ওই ডান দিকের উঁচু আলের একটা পথ আছে, চলুন একটু ঘুরে ওই পথ দিয়েই আমরা পার হয়ে বাড়িতে যাব। নবীন ভাই, তুই আগে পা ফেলে দেখ তো কাদা জলের নিচে কোথাও আবার কোনো গর্ত আছে কিনা। না গো দিদি, তোমরা আমার পেছন পেছন সাবধানে আসো। আমি এই পথের বাঁক পার হলেই কাকার বাড়ি পৌঁছে যাব। সাবিত্রী, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, কিন্তু বানের এই কড়া জলের স্রোত যেভাবে বাড়ছে তাতে একলা হেঁটে পার হতে পারবে না। হ্যাঁ গো, কাদা জলে তোর যেভাবে ছড়াচ্ছে, তবে নবীনের সাথে আমরা সঠিক সময়ে দুর্যোগ পার হয়ে ঠিকই পৌঁছতে পারবো। জামাইবাবু, বড় বট গাছটা পেরিয়ে গেলেই বাড়ি পৌঁছে যাব। আপনারা আর একটুখানি জোর পায়ে হেঁটে চলুন, জলদি জলদি যেতে হবে। হ্যাঁ রে, তোরা এই চরম দুর্যোগের মধ্যে হাঁটু জল ভেঙে অবশেষে বাড়ি পৌঁছলি মা। তোদের দেখে আমার বুকের ভেতরটা শান্ত হয়ে গেল। বাবা, আপনি একদম বিচলিত হবেন না। আপনি সাবিত্রীকে সাথে নিয়ে কাকা বাবুর ঘরে যান আর ওনার জ্বরের ভালো তদারকি করুন। কিন্তু বাবা গোপাল, বিলে বানের জল যে হু হু করে বাড়ছে, তাতে ক্ষেতের সেই সোনার মতো ফলানো এত বড় বেগুন ক্ষেতটা যে পুরো ভেসে যাবে বাবা। বাবা, আপনি ক্ষেতের কোনো চিন্তাই করবেন না, ক্ষেতের চিন্তা একবারে ছেড়ে দিন। আমি আর নবীন মিলে এখনই বিলে গিয়ে এই বেগুন ক্ষেত সামলানোর ব্যবস্থা করছি। এই দুর্যোগের সময় তোরা এসে আমায় ভরসা দিলি বাবা। বাবা, তুমি নিজের মনকে আর কষ্ট দিও না তো। আমি রতন কাকার মাথায় জলপট্টি দিয়ে
ওনার সেরে ওঠার ব্যবস্থা করছি। দেখো, আলগুলো কেটে দিতেই জমিতে থাকা সব বানের জল একদম তরতর করে নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ নবীন, জল নেমে যাওয়ার ভালো লক্ষণ, কিন্তু ভালো করে চেয়ে দেখো, কাদা জলে ডুবে থেকে বেগুন গাছগুলোর গোড়া একেবারে পচতে শুরু করেছে। সত্যিই তো জামাইবাবু, পাতাগুলোর রং একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, শিকড় যেন কেমন পছন্দ ধরে গেছে। কাদা জলের তীব্র পচন রোদ একেবারে ছড়িয়ে পড়লে খাটুনিতে ফলানো এই রমেশ কাকার পুরো বেগুন ক্ষেতটাই নষ্ট হয়ে যাবে। সেটাই চিন্তার বিষয়। কোনো সঠিক চিকিৎসা না করলে তো গাছগুলো বাঁচানো যাবে না নবীন। আজকে রাতটুকু কাটলেই কালকে সকালে আমরা দুজনে হাট থেকে পচননাশক ওষুধ এনে এই পুরো বেগুন ক্ষেতের গোড়ায় ভালো করে স্প্রে করব। বাবা, ক্ষেতের থই থই বানের জল আমরা একেবারে ছেঁচে ফেলে দিয়েছি, কিন্তু গাছের গোড়ায় পচন ধরা শুরু করেছে। হ্যাঁ কাকা, আগামীকাল সকালে হাটে গিয়ে আমরা গাছে পচন রোধ করার ওষুধ এনে গাছে দিয়ে দিব, তাহলে আর সব গাছ নষ্ট হবে না। তোরা সব নতুন ব্যবস্থা তোড়জোড় করে কর বাবা। ওষুধ কিনতে যা টাকা পয়সা লাগবে আমি এখনই তোদের হাতে দিয়ে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না বাবা, সারা বছর ধরে এত কষ্ট করে ফলানো এই বেগুন গাছ আমি নষ্ট হতে দেব না। ওরে বাবা গোপাল, তোরা তো সকালে মুখ উঠে মাঠের ক্ষেতের এত বড় পচনের গাছ একা হাতে সামলাচ্ছিস, আমার তো ঘরে শুয়ে মন ছিল না রে। আরে রতন কাকা বাবু, আপনার তো এখনো গায়ে জ্বর রয়েছে, আপনি এই কাদা জলের কাছে এসে এমন কষ্ট করছেন কেন বলুন তো? না না, তোরা তো নতুন ছেলে বাবা, তোদের কাজের অভিজ্ঞতার অভাব রয়েছে। আমি বেগুন গাছের এবার একটা ভালো ওষুধ লিখে দিচ্ছি। আপনি ভালো কথা বলেছেন না কাকা বাবু, আপনার তো এই গাছের কাজে বছরের পর বছর অভিজ্ঞতা রয়েছে। এটা নিয়ে বাজারে যা, গিয়ে এই পচননাশক ওষুধটা খেতে দিলেই সব গাছ একবারে নতুনের মতো সেরে উঠবে। আমরা চটপট হাতে গিয়ে এই ওষুধটা এনে গাছে দিয়ে দিই। কাকা বাবু, আপনি এবার ধীরে ধীরে বাড়ির বারান্দায় গিয়ে বসুন। রমেশ দাদা, আমার গায়ের জ্বর এখন একেবারে ভালো হয়ে গেছে, আগামীকাল সকাল থেকেই আমি আবার বেগুন খেতে চলে যাব। কি বলছো তুমি রতন? তোমার শরীর তো এখনো একেবারে পুরোপুরি চাঙ্গা হয়নি। এই কড়া বানের কাদা জলে নামলে তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ রতন কাকা, বাবা একদম ঠিক কথা বলেছে। আপনার শরীর এখনো অনেক দুর্বলতা রয়েছে, আপনি এখন কাজে যাবেন না। তুমি আর জেদ করো না রতন, ক্ষেতের সমস্ত কাজ এখন গোপাল আর নবীন নিখুঁতভাবে সামলে নিচ্ছে। তুমি আর কয়েকটা দিন আরামে ঘরে থেকে একবারে সুস্থ হয়ে কাজে যাও। ও বাবা, অনেকদিন তো হলো এলাম এই বাড়িতে, তোমার বেগুন গাছ দেখাশোনা করা হলো, এবার যে আমাদের সংসারে ফেরার পালা বাবা। বলছি আমি একটু খিচুড়িও বসাই, বেগুন ভাজা আর খিচুড়ি খেয়ে তারপরে রওনা দিই বাবা। হ্যাঁ রে মা, তোরা এসে এবার আমার অনেক উপকার করলি। তোরা চলে যাবি, আমার বুকটা তো আবার খাকা করবে। তোদের কতদিন আমার দেখতে পাবো না। বাবা কি আর করার, মেয়ে বিয়ে দিয়েছো, আমাকে তো যেতেই হবে। যাই, আমি রান্নাঘরে যাই। এই সবাই তো খেলে, কেমন হয়েছে বলো তো আজকের রান্নাটা? শোনো, তাড়াতাড়ি তুমি রেডি হও, আমি রেডি হয়ে গেলাম। বাবা, আমরা তাহলে আসি, সামনের পুজোয় কিন্তু আপনি আমাদের এখানে যাবেন। বাবারে, তোরা এভাবে চলে যাচ্ছিস আমাদের একা করে? তোদের আর কতদিন দেখতে পাবো না। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আবার আসবো। যখনই আপনাদের কোনো বিপদ আপদ হবে, যে কোনো দরকারে আমাকে ডাক পাঠাবেন, দেখবেন আমি ঠিকই আপনাদের কাছে চলে আসবো। হ্যাঁ বাবা, আমরা তাহলে যাই। তুমি আর কাকা সারা জীবন যেমন দুই ভাইয়ের মতো থেকেছো, এখনো থাকো। আর শোনো, বলি নবীনটা এবার বড় হয়েছে, এবার ওর বিয়ে দিয়ে একটা বউ আনো, তোমাদের দুজনকে দেখে শুনে রাখ।